সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ স্ট্রেংথ অ্যাগেইন। আজকে বিশেষ 10টা সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আছি রত্নেশ্বর আপনাদের সঙ্গে, আপনারা শুনতে থাকুন। প্রথমত, সন্ধ্যায় ফের উত্তেজনা ছড়ালো ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভা ভবনের সামনে। ঝাড়খণ্ড বিধানসভার 1 নম্বর গেটের সামনে থেকে জমায়েত হঠাতে ফের লাঠিচার্জ করল পুলিশ। ধাওয়া করে বিক্ষোভকারী ছাত্র যুবদের ওই এলাকা থেকে সরানোর চেষ্টা করেন পুলিশ কর্মীরা। তাতে তাড়াহুড়োর মাঝে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় বিধানসভা ভবনের সামনে। জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় ঝাড়খণ্ডের আন্দোলনকারী ছাত্র যুবরা। সেই দাবিতেই সোমবার সকালে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন তারা। ওই মিছিল আটকাতে পুলিশ ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের মিছিল ঠেকাতে জলকামান চালায় পুলিশ, লাঠিচার্জও হয়। এরই মধ্যে ব্যারিকেড ভেঙে বিধানসভার কাছাকাছি পৌঁছে যান আন্দোলনকারীরা। সেই থেকে বিধানসভা ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করছিলেন তারা। বিক্ষোভ আন্দোলনের জেরে দিনের মতো মুলতবি হয়ে যায় ঝাড়খণ্ড বিধানসভার অধিবেশন। পরে সন্ধ্যায় বিধানসভার সামনে থেকে পুলিশ আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হন। তবে বিধানসভার সামনে থেকে প্রতিবাদী ছাত্র যুবদের এখনও পুরোপুরি সরানো যায়নি। দ্বিতীয় দফায় লাঠিচার্জের পরে ফের সরকারকে নিশানা করেছেন আন্দোলনকারীরা। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিন। সে প্রসঙ্গ টেনে এক আন্দোলনকারী বলেন, তিনি জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, আর আমাদের এখানে ফেলে রেখেছেন। আমরা বৃষ্টিতে ভিজছি, এখানেই শুকোচ্ছি, তার উপর লাঠিচার্জ হলো। কি দারুণ এক উপহার পেলাম। আন্দোলনকারীদের দাবি, প্রতিবাদ স্থলে অনেক ছাত্রী এবং তরুণীও রয়েছেন। তবে বিধানসভার সামনে ধস্তাধস্তির সময়ে সেখানে কোনো মহিলা পুলিশকর্মী ছিলেন না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অন্য এক আন্দোলনকারী বলেন, একদিকে ঝাড়খণ্ড সরকার মহিলা সম্মান যোজনার কথা বলে, অন্যদিকে মা বোনদের উপর চড়াও হয়ে মারধর করে। এদের গায়ে কালো উর্দি পরানো উচিত। রাঁচি এর পুলিশ সুপার পরশ রানা জানান, মিছিল চলাকালীন পুলিশকর্মীদের দিকে পাথর ছোড়া হয়েছিল। তাতে 3-4 জন পুলিশকর্মী জখম হন। 2 জনের মাথায় সেলাই করতে হয়েছে। বিক্ষোভকারীরা যখন ব্যারিকেড ভাঙছিলেন তখন 3 জন পুলিশকর্মী পদপিষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তাদের উদ্ধার করতে সামান্য লাঠিচার্জ করতে হয়েছিল বলে জানান রাঁচির পুলিশ সুপার। পুলিশ সুপারের দাবি, বাহিনী অত্যন্ত সংযমের সঙ্গে কাজ করেছে। তিনি বলেন, বেশিরভাগ আন্দোলনকারীরাই ফিরে গিয়েছেন, ঘেরাও কর্মসূচিও শেষ হয়েছে। তবে কেউ এখনও অবস্থান করছেন। তবে এখনও পর্যন্ত কোনো বিক্ষোভকারীকে আটক করা হয়নি। শান্তিপূর্ণ প্রতিবাদ অধিকারের মধ্যে পড়ে। সেটা দেশের যে প্রান্তেই হোক না কেন, শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের বল প্রয়োগ নিন্দনীয়। ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের বিধানসভা অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার পরিবেশিত হবে জাতীয় গান বন্দে মাতরম। এই প্রথমবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গাওয়া হবে জাতীয় গান। প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি এবারের অনুষ্ঠানের মূল ভাবনা যুবশক্তি। দেশে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঘুষের বিনিময়ে কালো তালিকাভুক্ত এক সংস্থাকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপারসন এল খিয়াংগতে সোমবার সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি জেএসএসসির চেয়ারপারসন থাকাকালীন অনিয়ম করেছেন। ঘোষণা আগেই করেছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সেই মতো ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার সকালে তারা বিধানসভা মার্চ শুরু করেন। অ্যাম্বুলেন্সে চেপে সঙ্গী হন অনশনকারী দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচির পথে ব্যারিকেড টপকে প্রতিবাদীরা এগোতে থাকেন বিধানসভার দিকে। ভবন থেকে 3 কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই বসে পড়েন প্রতিবাদীরা। পরে আবার ব্যারিকেড ভেঙে এগোতে থাকলে পুলিশ জলকামান ছোড়ে বলে অভিযোগ। তা অগ্রাহ্য করেই প্রতিবাদীরা এগোতে থাকেন বিধানসভার দিকে। অন্যদিকে পড়ুয়াদের মতোই পরীক্ষা দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। বিজেপি নেতা আদিত্য সাহু সহ বিজেপি কর্মীরা। তাদের আটক করে পুলিশ। ঝাড়খণ্ডের মন্ত্রী সুদীব্য সোনুর অভিযোগ, আন্দোলনকে ভুল পথে চালিত করছে বিজেপি। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আসন্ন গ্রাম কমিটি নির্বাচনে কোনো নির্বাচনী জোটে না যাওয়ার বিষয়টি সোমবার স্পষ্ট করেছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা ও দলের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি জানান, 2024 সালের ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন এবং ত্রিপুরার আদিবাসীদের উত্থাপিত সমস্যাগুলোর সাংবিধানিক সমাধান না হওয়া পর্যন্ত তার দল কোনো নির্বাচনী জোটে যাবে না। নয়াদিল্লি থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দেববর্মা স্পষ্টভাবে সেই খবর ও জল্পনা খারিজ করে দেন, যেখানে বলা হচ্ছিল যে আসন্ন গ্রাম কমিটি নির্বাচন নিয়ে কোনো জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে রাজধানী দিল্লিতে তিপ্রামথা কোনো বৈঠক করেছে। সম্ভাব্য জোট নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি দলের নেতা, কর্মী ও সমর্থকদের আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম কমিটি নির্বাচনের 587টি আসনেই এককভাবে লড়ার জন্য তিপ্রামথা প্রস্তুত। বাস্তব অগ্রগতি ছাড়া কোনো জোট নয়। ত্রিপুরার রাজনৈতিক মহলে যখন ক্ষমতাসীন বিজেপি এবং তিপ্রামথার মধ্যে সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে জোর জল্পনা চলছে, ঠিক তখনই দেববর্মার এই বিবৃতি এলো। যদিও তিপ্রামথা বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের অংশীদার, তবুও দলটি তার নিজস্ব রাজনৈতিক সত্তা বজায় রেখেছে এবং 2024 সালের মার্চ মাসে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে আলোচনার পর ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার আদিবাসী প্রতিনিধিদের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তিপ্রামথার কাছে এই চুক্তি বাস্তবায়ন অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে রয়ে গেছে। দেববর্মা এখন এই বিষয়টিকে সম্ভাব্য নির্বাচনী সমঝোতার সঙ্গে সরাসরি যুক্ত করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে কেবল আসন ভাগাভাগি বা নির্বাচনী হিসাব নিকাশের ভিত্তিতে দল কোনো জোটে যাবে না। 587টি আসনেই লড়ার প্রস্তুতি নিন। নিজের বার্তায় দেববর্মা তিপ্রামথার নেতা ও তৃণমূল স্তরের কর্মীদের স্বাধীনভাবে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 587টি গ্রাম কমিটি আসনেই দল লড়তে প্রস্তুত। তার এই ঘোষণা এমন এক সময় জোরালো রাজনৈতিক বার্তা দিচ্ছে যখন বিজেপি ও তিপ্রামথার মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে জল্পনা তুঙ্গে। এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে তা টিটিএডিসি এলাকার সমস্ত প্রধান রাজনৈতিক দলের নির্বাচনী সমীকরণের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। দেববর্মার নেতৃত্বে একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা তিপ্রামথার সাংগঠনিক ও নির্বাচনী ভিত্তি এই উপজাতি পরিষদ এলাকাতেই সবচেয়ে শক্তিশালী। ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন একটি বিবৃতি জারি করেছে। 2026 থেকে 27 আর্থিক বছরের জন্য বিদ্যুতের শুল্ক সম্পর্কে তার সিদ্ধান্তকে রক্ষা করে
অস্বাভাবিকভাবে উচ্চ বিদ্যুতের বিল এবং গ্রাহকদের উপর বর্ধিত বিদ্যুতের শুল্কের বোঝা নিয়ে ক্রমবর্ধমান জনসাধারণের উদ্বেগের মধ্যে। যাই হোক, কমিশন যখন তার শুল্ক আদেশের আইনগত এবং পদ্ধতিগত ভিত্তি ব্যাখ্যা করেছে, তখন প্রশ্ন রয়ে গেছে যে বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্যের মূল কারণগুলি এবং গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের খরচ কমাতে পারে এমন ব্যবস্থাগুলির প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হয়েছে কিনা। তার বিবৃতিতে টিইআরসি বলেছে যে বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়া আউটলেটে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে দাবি করেছে যে ত্রিপুরার বাসিন্দারা বিদ্যুতের শুল্ক বৃদ্ধির কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। কমিশন শুল্ক বৃদ্ধির জন্য তার কর্তৃত্বের অপব্যবহার করেছে এমন অভিযোগও উল্লেখ করেছে। টিইআরসি জোর দিয়েছিল যে এটি বিদ্যুৎ আইন 2003-এর অধীনে গঠিত একটি স্বাধীন, সংবিধিবদ্ধ এবং আধা বিচারিক সংস্থা এবং যে শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তগুলি কোনো ব্যক্তি, সদস্য বা কর্মকর্তার পরিবর্তে কমিশন দ্বারা সম্মিলিতভাবে নেওয়া হয়। টিইআরসির মতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড প্রাথমিকভাবে রুপি রাজস্ব ব্যবধান অনুমান করেছিল 2026-27 জন্য 1709.04 কোটি। কমিশন ট্যারিফ পিটিশন, সহায়ক নথি, নিরীক্ষিত হিসাব, আইনি বিধান এবং স্টেক হোল্ডার জমাগুলি পরীক্ষা করার পরে শেষ পর্যন্ত রুপি রাজস্ব পাক অনুমোদন করেছে 479.24 কোটি। কমিশন বলেছে যে একক আর্থিক বছরে পুরো পরিমাণ পুনরুদ্ধার করতে গড় শুল্ক বৃদ্ধির প্রয়োজন হবে প্রায় 42.82%, যা গ্রাহকদের উপর একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিতে পারে। এই ধরনের একটি শুল্ক শক এড়াতে টিইআরসি বলেছে যে এটি শুল্ক কাঠামোকে দেশের অন্যান্য অংশে, বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রচলিত হারের সাথে বিস্তৃতভাবে সামঞ্জস্য রেখে স্থির এবং শক্তি চার্জকে যুক্তিযুক্ত করেছে। খোয়াই মহকুমার মানুষকে স্তম্ভিত করে দেওয়া এক মর্মান্তিক ঘটনায় এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 2 তরুণ শিক্ষার্থী, যারা ইকফাই এবং খোয়াই জেনারেল কলেজে পড়াশোনা শুরু করতে যাচ্ছিল, গতকাল ইচালিছড়া স্লুইস গেটের জলে ডুবে মারা গেছে। পরে স্থানীয় কৃষক ও বাসিন্দারা তাদের মৃতদেহ উদ্ধার করেন, তবে জলে থাকাকালীনই তাদের মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে বিস্তারিত জানা গেছে যে নার্সারি স্তর থেকে একসঙ্গে পড়াশোনা করা 5 বন্ধু, যার মধ্যে ছিল মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী, কলেজে পড়াশোনা শুরুর আগে একটু সময় কাটাতে ধলাবিলের কাছে ইচালিছড়া সেচ প্রকল্পের স্লুইস গেট এলাকায় গিয়েছিল। এই 5 বন্ধু খোয়াইয়ের একটি ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক স্কুলে তাদের স্কুল জীবন শেষ করেছিল। ইচালিছড়া স্লুইস গেটের পারে দাঁড়িয়ে বন্ধুরা যখন ছবি তোলায় ব্যস্ত ছিল, তখন মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী হঠাৎ পা পিছলে গভীর জলে পড়ে যায়। সাঁতার না জানায় 2 বন্ধু ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যেতে থাকে। বাকি 3 বন্ধু সাঁতার জানত না। তারা চিৎকার শুরু করলে কাছেই কর্মরত কয়েকজন কৃষক ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই কয়েকজন কৃষক জলে নেমে পড়েন। সবাই মিলে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত জলের গভীর থেকে ওই 2 তরুণ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেন। খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় সমগ্র ধলাবিল ও খোয়াই মহকুমা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। টানা 6 বলে 6টি ছক্কা এখনও ক্রিকেটে বিরল ঘটনা। সেই কাজই করে দেখালেন হ্যাম্পশায়ারের ব্যাটার টবি অ্যালবার্ট। কাউন্টি ক্রিকেটে ওয়ানডে কাপের একটি ম্যাচে তিনি এই কাজ করেছেন। সাসেক্সের বিরুদ্ধে খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ত্রিপুরা সরকার রাজ্য জুড়ে রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্তৃপক্ষ চিহ্নিত রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ শেষ করার জন্য 30 সেপ্টেম্বর 2026কে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়ে পিডব্লিউডির সচিব কিরণ গিত্তে বলেন, সরকার কেবল নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপরই নয়, বরং কাজের গুণমান যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তার উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত 8 আগস্ট টিআইএফআইটির ওয়ার রুমে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় ত্রিপুরার বিভিন্ন রাস্তার অবস্থা এবং চলমান রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। গণপূর্ত বিভাগ বা পিডব্লিউডি, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা জেলাভিত্তিক অগ্রগতির প্রতিবেদন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর গুণমান বজায় রেখে দুর্গাপূজার আগেই রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।